ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ গত কয়েক বছর ধরেই সোলার বিদ্যুতের উপর বেশ জোর দিয়েছে। সরকার প্রাইভেট সেক্টরকে এ খাতে বেশ উৎসাহিত করছে। আমরা দেখছি যে গত আওয়ামী লীগ সরকারের সময় বেসরকারি খাতের উদ্যোক্তারা এবং এমনকি বিদেশি ইনভেস্টমেন্টও এসেছে এই সোলারে। তো সেক্ষেত্রে সোলারের পার ইউনিটের ট্যারিফ অনেক ক্ষেত্রে 16-17 টাকা, অনেক ক্ষেত্রে 22-23 টাকা পর্যন্ত হয়েছে। তো এখন সরকার আবার অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা নতুন করে ওপেন বিডিং দিয়েছে যে যারা আগ্রহী তারা পার ইউনিট কস্ট সহ সরকারের কাছে প্রস্তাব জমা দেবে। তো এক্ষেত্রে আগে যে রেটে সোলার বিদ্যুৎ কেন্দ্রগুলি এসেছিল, তো তার চেয়ে অনেক কম রেটে অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে। এই বিষয়ে টিভিসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন। আমরা আজকে তার কাছ থেকে বিস্তারিত জানব। সাজ্জাদ, আপনাকে স্বাগত জানাই। আপনার আজকে যে স্টোরি যে সোলারে ওপেন বিডিংয়ে অনেকে অনেক কম রেট অফার করছে, তো তারা আসলে কেমন রেট অফার করছে, কি পরিমাণ প্রপোজাল আসছে সরকারের কাছে, একটু যদি বলেন। আচ্ছা, যেটা এই যে ওপেন বিডিংয়ের যে প্রসেসটা সামনে আসছে, যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর, এর আগে স্পিডি পাওয়ার এনার্জি সাপ্লাই অ্যাক্ট 2010, লেটার ইট ওয়াজ রিভাইসড ইন 2021, এর অধীনে 34টা আপনার সোলার পাওয়ার প্ল্যান্ট দিয়েছিল। এই পাওয়ার প্ল্যান্টগুলো ছিল আনসলিসিটেড। তখন এই পাওয়ার প্ল্যান্টগুলোর বেশ কিছু প্রগ্রেস ছিল। অনেকেই ল্যান্ড কিনে ফেলছে, অফিস সেট আপ করেছে, যেমনটা আপনি বলেছেন, এখানে অনেক ফরেন ইনভেস্টমেন্টও ছিল। কিন্তু এই সরকার আসার পর তারা ভাবলো যে না, বলে যে ওইটা ডিউ প্রসেসে হয় না, তারা এটা আপনার বাতিল করলো। বাতিল করে আবার এই যে 2024 ডিসেম্বর থেকে মার্চ 2025 পর্যন্ত এই পিরিয়ডের ভিতর 4টা প্যাকেজে আপনার 55টা সোলার পাওয়ার প্ল্যান্ট করার জন্য অ্যাক্রস দ্য কান্ট্রি, যেটার কি আপনার কম্বাইন্ড ক্যাপাসিটি 5238 মেগাওয়াট হিউজ, এটার জন্য টেন্ডার ফ্লট করে 4টা প্যাকেজে। এই 4টা প্যাকেজে আমরা যখন রিয়েল টাইমে রিপোর্ট করেছিলাম, তখন ওইভাবে আসলে আপনার তেমন কোনো সাড়া পড়ে নাই। অনেকগুলো পাওয়ার প্ল্যান্টের এগেনস্টে আপনার কোনো টেন্ডারেই পড়ে নাই, কিছু কিছু ক্ষেত্রে পড়েছে। ওভারঅল আমি সর্বশেষ যেটা জেনেছি সেটা 55টার ভিতর 40টা পাওয়ার প্ল্যান্টের এগেনস্টে টেন্ডার পড়েছে। এখন ওনারা ওই যে আমি বললাম 4টা প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে নাম্বার 1 এবং নাম্বার 4, এই 2টা প্যাকেজ ওনারা টেকনিক্যাল ইভ্যালুয়েশন এবং ফিনান্সিয়াল ইভ্যালুয়েশন ওপেন করেছে। এগুলোর এই দুইটা প্যাকেজের যেই গড় যেটা ট্যারিফ ওনারা যেটা পেয়েছে সেটা 8.27 সেন্ট, যেটা যদি ডলার যদি 121 টাকা হিসাব করা হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার 10.5 টাকা মতো, সেটা গড়। ইভেন অনেক পাওয়ার প্ল্যান্টে আপনার ট্যারিফ যেটা প্রপোজ করেছে সেটা অ্যারাউন্ড 9 থেকে 9.5 টাকা পর্যন্ত। তো ইন কম্পেয়ার উইথ যে আগের যে আনসলিসিটেড যে ডিল, এটা বেশ কম। কিন্তু এখানে একটা কনসার্ন যে জায়গাটা সেটা এই পাওয়ার প্ল্যান্টগুলোর ক্ষেত্রে, ওপেন বিডিংয়ের ক্ষেত্রে, আগের পাওয়ার প্ল্যান্টে আগের যে ডিলে আপনার একটা ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট ছিল। এখন এখানে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট নাই, ঠিক আছে, যেটা আপনার বিপিডিবি এবং বিপিডিবি যদি বা আপনার এটা ক্যান্সেল করেছে। অন্যান্য যারা এনার্জি এক্সপার্ট, ইন্ডিপেন্ডেন্ট এনার্জি এক্সপার্টরা বলে যে এটা তারা অনেকেই হয়তো প্রপোজ করেছে যে লোয়ার ট্যারিফ, কিন্তু অ্যাবসেন্স অফ ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট, ইট উইল বি আ চ্যালেঞ্জ টু ইমপ্লিমেন্ট। হ্যাঁ, তার মানে যে আমি একটা টেন্ডার জমা দিলাম, কিন্তু আসলে আমি হয়তো পরবর্তীতে বিনিয়োগ করবো কিনা বা সরকারের সাথে আমার কোনো চুক্তি নাই, এখানে বিধান নেই। তো ফলে আমি পরে হয়তো চিন্তা করে দেখলাম যে এখানে করলে আসলে আমার লাভ হবে না, তো আমি এখানে করলাম না, এবং না করলেও আমার কোনো আইনি কোনো বাধ্যবাধকতা নাই। এখানে বড় বিষয়টা ধরেন এই পাওয়ার প্ল্যান্টগুলো তো 1 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের জন্য আপনার প্রায় $50,000 নাকি $30,000 অ্যারাউন্ড এইরকম একটা ইনভেস্টমেন্ট দেখাইতে হয়, ঠিক আছে। তো আপনি 100-150 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্টে, তারপর ল্যান্ডের খরচ আপনার লায়ন শেয়ার যায় ল্যান্ডে। এক্ষেত্রে হিউজ একটা ইনভেস্টমেন্ট। এটা যদি ব্যাংকেবল না হয়
গভর্নমেন্ট যদি অ্যাসিউর না করে, ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট যেটা বলা হয় যে আমি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ইলেকট্রিসিটি নিব একটা এই লেভারেজ আপনার রেটে, লেভারেজ ট্যারিফ যেটা, সেটা যদি না থাকে তখন এটা একটু চ্যালেঞ্জ হয়ে যায় যারা হচ্ছে আলটিমেটলি এই প্রপোজালগুলো আসলে মেটেরিয়ালাইজ হবে কিনা। তবে বিপিডিবির সাথে আমি কথা বলেছি, ডিরেক্টর আইপিপি সেলের, উনি যে আমাদের স্টোরিতে আছে, সে বলে যে হ্যাঁ আমরা ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট ক্যান্সেল করেছি, কিন্তু বাট আমরা যারা রিয়েল ইনভেস্টর, যারা ইনভেস্ট করতে চায়, আমরা তাদেরকে অ্যাসিউর করব, গ্যারান্টি করব যে আমরা অ্যাটলিস্ট 10 থেকে 20 বছর পর্যন্ত ইলেকট্রিসিটি নিব তাদেরকে। ইভেন এটাও বলে যে যদি কোনো পাওয়ার প্ল্যান্ট যদি ভালো পারফর্ম করে আমরা বিয়ন্ড কন্ট্রাক্ট 20 বছরের পরেও আমরা নিব, কারণ ওখান থেকে ক্লিন এনার্জি আসবে। এখন কথা হচ্ছে, একটা হচ্ছে এগ্রিমেন্টে থাকা উইদিন লিগাল ফ্রেমওয়ার্ক, একটা হচ্ছে মুখের কথা, ঠিক আছে? তো এইটা কতটুকু ওনারা ইনভেস্টররা আশাবাদ অ্যাসিউরড হয়, সেটা একটা বিষয়। আপনার কাছে এখানে জানতে চাবো যে আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকারের সময় যে ওই যে আপনার বক্তব্য যেটা আছে যে প্রায় 50টার মতো দিয়েছিল, যেটা এই সরকার এসে মানে 34টার মতো, হ্যাঁ 34টার মতো এক কাগজে হচ্ছে এক মিনিটে সেটি বাতিল করে দিচ্ছে। এখন এই সরকারের কিন্তু মেয়াদ শেষের দিকে, সরকার যেটা বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ফলে এখন এই সময়ে যেগুলি হচ্ছে এই সরকার আগায় নিবে, তো পরবর্তী সরকার এগুলি রাখবে নাকি বাতিল হওয়ার একটা আশঙ্কা, ইনভেস্টরদের কনফিডেন্স এই সরকারের উপর কেমন? আমরা দেখছি যে 3rd টার্মিনাল জাপানিজটা এখন চালু করতে চাচ্ছে না, যে এই সরকারের উপরে তারা আস্থা পাচ্ছে না, যে সরকার তো কিছুদিন পরে চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা দেখছি যে বিনিয়োগের ক্ষেত্রেও অনেক বিদেশি ইনভেস্টমেন্ট এই সরকারের স্থায়িত্ব বা পরবর্তী সরকার এসে তাদের পলিসিটা কি হয় ইত্যাদির কারণে আগ্রহী হচ্ছে না। তো এক্ষেত্রে কেমন হতে পারে? এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে এই যে প্রিভিয়াস এলওআইগুলো নিয়ে লেটার অফ ইন্টেন্ট যে এবং ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট যে ক্যান্সেল করতে, সেক্ষেত্রে সেগুলো আপনার কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। ইভেন হাইকোর্ট রিসেন্টলি একটা রুল ইস্যু করেছে কেন এইটা বাতিল করা হলো এবং অবৈধ ঘোষণা করা হবে না বলে রিসেন্টলি একটা আপনার হাইকোর্ট থেকে একটা রুলিং আসছে। এখন এটা যখন আপনার ফুল বেঞ্চে যাবে, হিয়ারিং হবে, অ্যাকচুয়ালি গড নোস ইন হুইচ ডিরেকশন ইট গোস। যদি ওখানে যদি মনে করে যে আপনার কোর্ট যদি মনে করে হ্যাঁ এখানে একটা সরকার মানে কি এই ইন্টারিম গভর্নমেন্ট একটা ওনাদের প্রতি যারা ইনভেস্ট করে ফেলেছে, অনেকে জমি কিনেছে, অফিস টফিস সেট আপ করেছে, তাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে, যদি লিগ্যাল রেমেডি দেয়, তখন হয়তো যে ইলেক্টেড গভর্নমেন্ট সামনে এই যে আমাদের ফেব্রুয়ারিতে ইলেকশন, এরপরে তখন সম্ভবত কোর্ট যেই ডিরেকশনে দিবে, আমার মনে হয় যেটা হচ্ছে আলটিমেটলি তো কোর্টের রায়কে হচ্ছে কি করতে হবে, কমপ্লাই করতে হবে। কিন্তু এই যে আপনার 8 সেন্ট 8.27 সেন্ট, তারপর যেটা হচ্ছে 10.5 টাকা, অনেকের ক্ষেত্রে হচ্ছে 9.5 টাকা, এটাও আসলে এটা যদি হয় তাহলে আমি বলবো আপনার এটা সাবস্টেন্সিয়ালি কম ইন কম্পেয়ার উইথ প্রিভিয়াস আপনার প্ল্যানগুলোর। কিন্তু প্রবলেম হচ্ছে এখন সাবস্টেন্সিয়ালি কম, সেই কমটা কেনার জন্য আপনার টাকা থাকতে হবে। আলটিমেটলি তো ফাইন্যান্সার করবে হচ্ছে প্রাইভেট এন্টারপ্রেনার, এখানে কোনো ফরেন এন্টারপ্রেনিয়াররা নাই। তারা থাকলেও তারা এটা ব্যাংকেবল কিনা, এটা তাদের কাছে বিশাল প্রায়োরিটি। তো এটা আসলে কিভাবে ইভলভ হয়, এই যে এখন লোয়ার ট্যারিফ যদি এবার প্রপোজ করেছে, এটা আসলে কিভাবে হয় সেটা আসলে দেখতে হবে। আলটিমেটলি আরও কিছুদিন ওয়েট করতে হবে আমাদেরকে। আপনার কাছে আমি সর্বশেষ একটা বিষয় জানতে চাবো যে আপনি জানেন যে চলতি অর্থবছরে যে বাজেট বক্তব্য, সেখানে অর্থ উপদেষ্টা বলছিলেন যে বিদ্যুতের প্রোডাকশন কস্ট 10% কমানোর মাধ্যমে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমানো হবে। গত মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগতভাবে একটু কথা হচ্ছিল, সেখানে উনি বলেছেন যে উনি বিদ্যুৎ উপদেষ্টা ফাজল কবির সাহেবকে বলেছেন যে বিদ্যুৎ খাতে আমি আর ভর্তুকি দিতে পারবো না, তোমরা হচ্ছে সিস্টেম লস কমাও বা প্রোডাকশন কস্ট কমাও, যেভাবে হোক তোমরা এই ভর্তুকিটা কমাও। তো আমাদের বিদ্যুৎ বিভাগের আসলে এই ভর্তুকি কমানোর জন্য কোনো উদ্যোগ আছে কিনা? আমরা দেখছি যে সরকার আসার পরে বলছে যে এই যে আইপিপি বা বেসরকারি খাতে যেগুলি কুইক রেন্টাল আছে, যে সেখানে ব্যাপক অনিয়ম হয়েছে, অনেক বেশি রেট দেওয়া হয়েছে, সরকার সেগুলি জাস্টিফাই করার জন্য কমিশন করছে, তারা অনেক মিটিং করছে এবং বেঞ্চমার্ক প্রাইস নির্ধারণ করবে। তো কিন্তু সেখানে কোনো অগ্রগতি আছে কিনা? না, ওখানে আসলে টু বি অনেস্ট দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। যদিও বা আপনার ফজল কবির খান আপনার রিসেন্টলি একটা জায়গায় ক্লেম করেছে, একটা পত্রিকা একটা আর্টিকেল লিখে যে 15,000 কোটি টাকা উনি বিদ্যুৎ খাত থেকে সাশ্রয় করেছে। ওই যেটা বললো যে 10%,
তো উনি ওই আর্টিকেলে এবং বিভিন্ন সময় বক্তব্য বিবৃতিতে এটাও বলেছে আমরা হচ্ছে এইচএফও বেসড পাওয়ার প্ল্যান্টগুলো, যেটা হচ্ছে হাই এক্সপেন্সিভ পাওয়ার প্ল্যান্ট এবং হচ্ছে অন্যান্য পাওয়ার গিয়াগুলা, যেমন আপনার কিছু কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, যেগুলা ওখানে আসলে তেমন কোনো যেখান থেকে কোনো ইয়া করা যায় নাই, সেভ করা যায় নাই। কারণ হচ্ছে রিয়েলিটি হচ্ছে আমাদের আসলে ফুয়েল নাই। আমাদের যদি ডাইভার্সিফাইড ফুয়েল থাকতো, তারপর হচ্ছে যদি সাফিসিয়েন্ট সাপ্লাই থাকতো, তাহলে আপনার যেমন যদি আমাদের যে এখন যে ফুয়েল মিক্সচার, গ্যাস, কয়লা, তারপর হচ্ছে আপনার আপনার ফুয়েল ফার্নেস অয়েল বেসড, এর ভিতর দিয়েই হচ্ছে আমাদেরকে চলতে হচ্ছে। এখন আপনি গ্যাস নিতে পারছেন না, কারণ হচ্ছে আপনি চাইলেও গ্যাস পাওয়ার প্ল্যান্ট যদি বা বিট লোয়ার দেন রেস্ট অফ দ্য টু আদার আপনার ফুয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট, কিন্তু আপনি চাইলেও আনতে পারছেন না, কারণ হচ্ছে আপনার এফএসআরই ক্যাপাসিটি নেই, আপনি প্রসেস করতে পারছেন না। তো ওইসব বিবেচনায় যে বললো যে 10% যেটা কমানোর কথা, সেটা আসলে কমে নাই, বরঞ্চ এটা আরও কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। এখন এই অনেক কিছু আসলে আমরা উনি আশা করেছে, কিন্তু রিয়েলিটি আসলে এখানে এই যে বললাম, এই যে আপনার ফুয়েল মিক্সচার, আমাদের যে আপনার ডাইভার্সিফাইড ফুয়েল মিক্সচার না থাকার কারণে এগুলো আসলে সম্ভব হয় নাই। যদি আপনাকে শেষ কোশ্চেন করে ফেলছি, তবু একটু খুবই সংক্ষেপে জানতে চাবো যে সরকার এই পাওয়ার সেক্টরে যে সংস্কার আনতে চেয়েছিল, সেরকম কি কোনো সংস্কার হচ্ছে? আমি একটা জিনিস আপনার ওই বিষয়টা বলি, যে কমিশনের কথা বলেছেন, সেই কমিশন যদি বলেন, সেই কমিশন এখন স্টিল ওয়ার্কিং, তারা এখনো পর্যন্ত কনক্রিট কোনো প্রপোজাল দিতে পারে নাই। আপনি রিসেন্টলি আমরাও রিপোর্ট করেছি, ওই যে মাতারবাড়ি কোল বেসড পাওয়ার প্ল্যান্টের যে ট্যারিফ, যেটা হচ্ছে 8 টাকা 8.45 টাকা করে যেটা নির্ধারণ করা হয়েছে, সেটাকে বেঞ্চমার্ক ধরে অন্যান্য কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টগুলোকে আপনার নিয়ে আসতে যাচ্ছে। আসলে সেটা হবে না, কারণ হচ্ছে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টে ফেজ 1 এবং ফেজ 2, ফেজ 1-এ যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে, এর ম্যাক্সিমাম অনেক আপনার লেস দেন আপনার 40-50% টাকা কম লাগবে হচ্ছে ফেজ 2-তে। কারণ হচ্ছে আপনি ফেজ 1 করার সময় অনেক টাকা চলে গেছে, যে কারণে এখানে ল্যান্ড ডেভেলপমেন্ট, তারপর ইয়ার্ড, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আদার অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারগুলো, পোর্ট যেটা বললেন, তো একটা পোর্টে তো 2টা দিয়ে কাজ করা যেত। যে কারণে এই কম্প্যারিজন দিয়ে যদি আপনি বলেন যে না, আমি তো এখানে 8 টাকা 45 পয়সা করেছি, সেটাকে এখন আমি বেঞ্চমার্ক ধরে অন্যগুলো করব, সেটা আসলে এটা জাস্টিফাইড মনে হচ্ছে না অ্যাকচুয়ালি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি প্রতিবেশী ভারতেও হচ্ছে সৌর বিদ্যুতের ইউনিট প্রাইস কিন্তু অনেক কম, বাংলাদেশি টাকায় এটা হচ্ছে 3-4 টাকার মতো পড়ে। তো আমাদের এখানে যদিও বেশি, এটা হচ্ছে বিশেষজ্ঞরা বলেন যে আমাদের দেশে জমির দাম বেশি, ইনভেস্টরদের জমি অধিগ্রহণ করতে হচ্ছে অনেক টাকা চলে যায়, আমাদের দেশে ইন্টারেস্ট রেট বেশি, তারপরে হচ্ছে আমরা সূর্য থেকে আসলে পর্যাপ্ত আলো বা তাপ পাই না, এটাও একটা কারণ। তো তারপরেও এই খাতে যদি অপচয় থাকে, সরকার সেটা বন্ধ করে দেশে যে বিদ্যুৎ সংকট আছে বা বিদ্যুতের যে একটা যে একটা জ্বালানির উপর ডিপেন্ডেন্সি না করে নবায়নযোগ্য বিদ্যুৎ সরকার বাড়াবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের শুভ। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।